আমাদের এই শিখন ও শিক্ষণের মুখ্য উদ্দেশ্য মূলত আমাদের শিক্ষার্থীরা। তা ইদানিং কিছু কিছু গল্পগুচ্ছের টেক্সট, বিশেষ করে গল্পগুলো পড়ছিলাম এবং তা নিয়ে প্রসঙ্গত কিছু কথা বলছিলাম। কখনো কখনো মনে হয় আসলে রবীন্দ্রনাথের যে কোনো লেখার আলোচনা সমালোচনা যথেষ্টই আছে। অনেকেই আলোচনা করেছেন, সমালোচনা করেছেন। রবীন্দ্রনাথের এক একটা লেখা নিয়ে বহুল পরিমাণ আরো অনেক লেখা প্রকাশিত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের লেখার কাছে যখন আমরা আসি তখন মনে হয় একদম একান্তই অন্যান্য কে কি বলেছেন তার থেকে বড় কথা যে লেখাটি আমাদের কেমন লাগছে, বা সেই টেক্সটটা আমার উপর কি প্রভাব ফেলছে, বা টেক্সটটা পড়ে আমরা তারপরে যদি এ ব্যাপারে কিছু কথা বলতে পারি সেটাই সব থেকে ভালো মনে হয় অনেক সময়। কাজেই কোনো একটা রবীন্দ্রনাথের লেখা যখন সামনে আসে তখন সেটা পড়ে নেওয়াই ভালো। আমরা আজকে হাতে নিয়েছি নিশীথে গল্পটি রবীন্দ্রনাথের। 1301 বঙ্গাব্দের মাঘ সংখ্যা সাধনা পত্রিকায় গল্পটি প্রকাশিত হয়েছিল, 1301 বঙ্গাব্দ। কাজেই সেই সূত্রে রবীন্দ্রনাথের যে অতি প্রাকৃত রসের গল্প বা ভৌতিক রসের গল্প আছে তার মধ্যে নিশি থেকে অনেকে ফেলেছেন সেই সীমানার মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত আমরা নিশীথে পাঠের পর এটা নিয়ে প্রাসঙ্গিক কিছু কথা, যেটা শিক্ষার্থীদের সুবিধার জন্যই তারা যদি সেটা একটু শুনে নেয় তাহলে তাদের গল্পটি বুঝতে সুবিধা হবে, সেরকম কিছু কথাও পাঠ করবো। মূলত আজকে পাঠ প্রাসঙ্গিক যে কথা বলবো সেটাও একটা লেখা থেকেই পাঠ করব, যেটা আগে তৈরি করা ছিল। কাজেই আজকে কথা না বাড়ি একটু পড়ি নিশীথে গল্প। ডাক্তার ডাক্তার জ্বালাতন করিল এই অর্ধেক রাত্রে। চোখ মিলিয়া দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু। ধরফর করিয়া উঠিয়া পিঠ ভাঙা চৌকিটা টানিয়া আনিয়া তাহাকে বসিতে দিলাম এবং উদ্বিগ্ন ভাবে তাহার মুখের দিকে চাহিলাম। ঘড়িতে দেখি তখন রাত্রি 2:30। দক্ষিণাচরণ বাবু বিবর্ণ মুখে বিস্ফারিত নেত্রে কহিলেন, আজ রাত্রে আবার সেই উপদ্রব আরম্ভ হইয়াছে। তোমার ঔষধ কোনো কাজে লাগিল না। আমি কিঞ্চিত সসংকোচে বলিলাম, আপনি বোধ করি মদের মাত্রা আবার বাড়াইয়াছেন। দক্ষিণাচরণ বাবু অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন, ওটা তোমার ভারী ভ্রম, মদ নহে। আদ্যপন্ত বিবরণ না শুনিলে তুমি আসল কারণটা অনুমান করিতে পারিবে না। কুলুঙ্গির মধ্যে ক্ষুদ্র টিনের ডিবায় ম্লান ভাবে কেরোসিন জ্বলিতেছিল। আমি তাহা উস্কাইয়া দিলাম। একটুখানি আলো জাগিয়া উঠিল এবং অনেকখানি ধোঁয়া বাহির হইতে লাগিল। কোচাখানা গায়ের উপর টানিয়া একখানা খবরের কাগজ পাতা প্যাক বাক্সের উপর বসিলাম। দক্ষিণাচরণ বাবু বলিতে লাগিলেন, আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো এমন গৃহিণী অতি দুর্লভ ছিল, কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না, সহজেই রসাধিক্য ছিল, তার উপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করে অধ্যয়ন করিয়াছিলাম, তাই অবিমিশ্র গৃহিণীপনায় মন উঠিত না। কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে উদয় হইত, গৃহিণী সচিব সখীবিধ প্রিয় শিষ্যা ললিত কলাবিধ। কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশ খাটিত না, এবং সখীভাবে প্রণয় সম্ভাষণ করিতে গেলে তিনি হাসিয়া উড়াইয়া দিতেন। গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হইয়াছিল, তেমনি তাহার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরা এবং ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হইয়া ভাসিয়া যাইত। তাহার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল। তাহার পরে আজ বছর 4 হইল আমাকে সাংঘাতিক রোগে ধরিল। ওষ্ঠব্রণ হইয়া জ্বর বিকার হইয়া মরিবার দাখিল হইলাম। বাঁচিবার আশা ছিল না। একদিন এমন হইল যে ডাক্তার জবাব দিয়া গেল। এমন সময়ে আমার এক আত্মীয় কোথা হইতে এক ব্রহ্মচারী আনিয়া উপস্থিত করিল। সে গব্য ঘৃতের সহিত একটা শিকড় বাটি আমাকে খাইয়া দিল। ঔষধের গুণেই হোক বা অদৃষ্টক্রমেই হোক সে যাত্রা বাঁচিয়া গেলাম। রোগের সময়
আমার স্ত্রী অহর্নিশি এক মুহূর্তের জন্য বিশ্রাম করেন নাই। সেই কটা দিন একটি অবলা স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি লইয়া প্রাণপণ ব্যাকুলতার সহিত দ্বারে সমাগত যমদূতগুলোর সঙ্গে অনবরত যুদ্ধ করিয়াছিলেন। তাহার সমস্ত প্রেম, সমস্ত হৃদয়, সমস্ত যত্ন দিয়া আমার এই অযোগ্য প্রাণটাকে যেন বক্ষের শিশুর মতো দুই হস্তে ঝাঁপিয়া ঢাকিয়া রাখিয়াছিলেন। আহার ছিল না, নিদ্রা ছিল না, জগতের আর কোনো কিছুর প্রতি দৃষ্টি ছিল না। যম তখন পরাহত ব্যাঘ্রের ন্যায় আমাকে তাহার কবল হইতে ফেলিয়া দিয়া চলিয়া গেলেন। কিন্তু যাইবার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মারিয়া গেলেন। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন। অনতিকাল পরে এক মৃত সন্তান প্রসব করিলেন। তাহার পর হইতেই নানা রকম জটিল ব্যামোর সূত্রপাত হইল। তখন আমি তাহার সেবা আরম্ভ করিয়া দিলাম। তাহাতে তিনি বিব্রত হইয়া উঠিলেন, বলিতে লাগিলেন, আহ, করো কি, লোকে বলিবে কি? অমন করিয়া দিনরাত্রি তুমি আমার ঘরে যাতায়াত করিও না। যেন নিজে পাখা খাইতেছি এরূপ ভান করিয়া রাত্রে যদি তাহাকে তাহার জ্বরের সময় পাখা করিতে যাইতাম তো ভারী একটা কারাকারি ব্যাপার পড়িয়া যাইত। কোনোদিন যদি তাহার শুশ্রূষা উপলক্ষে আমার আহারের নিয়মিত সময় 10 মিনিট উত্তীর্ণ হইয়া যাইত, তবে সেও নানা প্রকার অনুনয়, অনুরোধ, অনুযোগের কারণ হইয়া দাঁড়াইত। স্বল্পমাত্র সেবা করিতে গেলে হিতে বিপরীত হইয়া উঠিত। তিনি বলিতেন, পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয়। আমাদের সেই বরানগরের বাড়িটি বোধ করি তুমি দেখিয়াছ। বাড়ির সামনেই বাগান এবং বাগানের সম্মুখেই গঙ্গা বহিতেছে। আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়া ঘিরিয়া আমার স্ত্রী নিজের মনের মতো এক টুকরা বাগান বানাইয়াছিলেন। সমস্ত বাগানটির মধ্যে সেই খণ্ডটি অত্যন্ত সাদাসিধা এবং নিতান্ত দিশি, অর্থাৎ তাহার মধ্যে গন্ধের অপেক্ষা বর্ণের বাহার, ফুলের অপেক্ষা পাতার বৈচিত্র্য ছিল না, এবং টবের মধ্যে অকিঞ্চিতকর উদ্ভিজ্জের পার্শ্বে কাঠি অবলম্বন করিয়া কাগজে নির্মিত লাটিন নামের জয়ধ্বজা উঠিত না। কেবল জুই, গোলাপ, গন্ধরাজ, করবী এবং রজনীগন্ধার প্রাদুর্ভাব কিছু বেশি। প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল দিয়ে বাঁধানো ছিল। সুস্থ অবস্থায় তিনি নিজে দাঁড়াইয়া 2 বেলা তাহা ধুইয়া সাফ করাইয়া রাখিতেন। গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেই তাহার বসিবার স্থান ছিল। সেখান হইতে গঙ্গা দেখা যাইত, কিন্তু গঙ্গা হইতে কুঠির পানসির বাবুরা তাহাকে দেখিতে পাইত না। অনেকদিন শয্যাগত থাকি একদিন চৈত্রের শুক্লপক্ষ সন্ধ্যায় তিনি কহিলেন, ঘরে বন্ধ থাকি আমার প্রাণ কেমন করিতেছে, আজ একবার আমার সেই বাগানে গিয়া বসিব। আমি তাহাকে বহু যত্নে ধরিয়া ধীরে ধীরে সেই বকুলতলার প্রস্তর বেদিকায় লইয়া গিয়া শয়ন করাইয়া দিলাম। আমারই জানুর উপরে তাহার মাথাটি তুলিয়া রাখিতে পারিতাম, কিন্তু জানি সেটাকে তিনি অদ্ভুত আচরণ বলিয়া গণ্য করিবেন, তাই একটি বালিশ আনিয়া তাহার মাথার তলায় দিলাম। দুটি একটি করিয়া অস্পষ্ট বকুল ফুল ঝরিতে লাগিল, এবং শাখান্তরাল হইতে ছায়াঙ্কিত জ্যোৎস্না তাহার শীর্ণ মুখের উপর আসিয়া পড়িল। চারিদিক শান্ত নিস্তব্ধ। সেই ঘন গন্ধপূর্ণ ছায়ান্ধকারে এক পরশে রবে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া আমার চোখে জল আসিল। আমি ধীরে ধীরে কাছের গোড়ায় আসিয়া 2 হস্তে তাহার একটা উত্তপ্ত শীর্ণ হাত তুলিয়া লইলাম। তিনি তাহাতে কোনো আপত্তি করিলেন না। কিছুক্ষণ এরূপ চুপ করিয়া বসিয়া থাকিয়া আমার হৃদয় কেমন উদ্বেলিত হইয়া উঠিল। আমি বলিয়া উঠিলাম, তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলিব না। তখনই বুঝলাম কথাটা বলিবার কোনো আবশ্যক ছিল না।
আমার স্ত্রী হাসিয়া উঠিলেন। সে হাসিতে লজ্জা ছিল, সুখ ছিল, কিঞ্চিত অবিশ্বাস ছিল, এবং উহার মধ্যে অনেকটা পরিমাণে পরিহাসের তীব্রতাও ছিল। প্রতিবাদ রূপে একটি কথা মাত্র না বলিয়া কেবল তাহার সেই হাসির দ্বারা জানাইলেন, কোনো কালে ভুলিবে না, ইহা কখনো সম্ভব নহে, এবং আমি তাহা প্রত্যাশাও করি না। ওই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসির ভয়ে আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে রীতিমতো প্রেমালাপ করিতে সাহস করি নাই। অসাক্ষাতে সে সকল কথা মনে উদয় হইত, তাহার সম্মুখে গেলেই সেগুলাকে নিতান্ত বাজে কথা বলিয়া বোধ হইত। ছাপার অক্ষরে সেসব কথা পড়িলে দুই চক্ষু বহিয়া দরদর ধরিয়া ধারায় জল পড়িতে থাকে। সেইগুলা মুখে বলিতে গেলে কেন হাস্যের উদ্রেক করে, এ পর্যন্ত বুঝিতে পারিলাম না। বাদ প্রতিবাদ কথায় চলে, কিন্তু হাসির উপরে তর্ক চলে না। কাজেই চুপ করিয়া যাইতে হইল। জ্যোৎস্না উজ্জ্বলতর হইয়া উঠিল। একটা কোকিল ক্রমাগতই কুহু কুহু ডাকিয়া অস্থির হইয়া গেল। আমি বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম, এমন জ্যোৎস্নারাত্রেও কি পিক বধূ বধির হইয়া আছে? বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগ উপশমের কোন লক্ষণ দেখা গেল না। ডাক্তার বলিল, একবার বায়ু পরিবর্তন করিয়া দেখিলে ভালো হয়। আমি স্ত্রীকে লইয়া এলাহাবাদে গেলাম। এইখানে দক্ষিণাবাবু হঠাৎ থমকে চুপ করিলেন, সন্দিগ্ধভাবে আমার মুখের দিকে চাইলেন, এবং তাহার পরে দুই হাতের মধ্যে মাথা রেখে ভাবিতে লাগিলেন। আমিও চুপ করিয়া রহিলাম। কুলুঙ্গিতে কেরোসিন মিটমিট করে জ্বলিতে লাগিল, এবং নিস্তব্ধ ঘরে মশার ভন ভন শব্দ সুস্পষ্ট হইয়া উঠিল। হঠাৎ মৌন ভঙ্গ করিয়া দক্ষিণাবাবু বলিতে আরম্ভ করিলেন। সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীকে চিকিৎসা করিতে লাগিলেন। অবশেষে অনেক কাল একভাবে কাটাইয়া ডাক্তার বলিলেন, আমিও বুঝিলাম এবং আমার স্ত্রীও বুঝিলেন যে তাহার ব্যামো সারিবার নহে, তাহাকে চিররুগ্ন হইয়াই কাটাইতে হইবে। তখন একদিন আমার স্ত্রী আমাকে বলিলেন, যখন ব্যামো সারিবে না এবং শীঘ্র আমার মরিবার আশাও নাই, তখন আর কতদিন এই জীবন মৃতকে লইয়া কাটাইবে? তুমি আর একটা বিবাহ করো। এটা যেন কেবল একটা সুযুক্তি এবং সদ্বিবেচনার কথা। ইহার মধ্যে যে ভারী একটা মহত্ব বা বীরত্ব বা অসামান্য কিছু আছে, এমন ভাব তাহার লেশমাত্র ছিল না। এইবার আমার হাসিবার পালা ছিল, কিন্তু আমার কি তেমন করি হাসিবার ক্ষমতা আছে? আমি উপন্যাসের প্রধান নায়কের ন্যায় গম্ভীর সমুচ্চভাবে বলিতে লাগিলাম, যতদিন এই দেহে জীবন আছে। তিনি বাধা দিয়া কহিলেন, নাও নাও, আর বলিতে হইবে না, তোমার কথা শুনিয়া আমি আর বাঁচি না। আমি পরাজয় স্বীকার না করিয়া বলিলাম, এই জীবনে আর কাহাকেও ভালোবাসিতে পারিব না। শুনিয়া আমার স্ত্রী ভারী হাসিয়া উঠিলেন। তখন আমাকে ক্ষান্ত হইতে হইল। জানি না তখন নিজের কাছেও কখনো স্বীকার করিয়াছে কিনা, কিন্তু এখনো বুঝিতে পারিতেছি এই আরোগ্যহীন সেবা কার্যে আমি মনে মনে পরিশ্রান্ত হইয়া গিয়াছিলাম। এ কার্যে যে ভঙ্গ দিব এমন কল্পনাও আমার মনে ছিল না, অথচ চিরজীবন এই চিররুগ্নকে লইয়া যাপন করিতে হইবে, এ কল্পনাও আমার নিকট পীড়াজনক হইয়াছিল। হায়, প্রথম যৌবনকালে যখন সম্মুখে তাকাইয়াছিলাম, তখন প্রেমের কুহকে সুখের আশ্বাসে, সৌন্দর্যের মরীচিকায় সমস্ত ভবিষ্যৎ জীবন প্রফুল্ল দেখাইতেছিল। আজ হইতে শেষ পর্যন্ত কেবলই আশাহীন সুদীর্ঘ সতৃষ্ণ মরুভূমি। আমার সেবার মধ্যে সেই আন্তরিক শ্রান্তি নিশ্চয়ই তিনি দেখিতে পাইয়াছিলেন। তখন জানিতাম না, কিন্তু এখন সন্দেহ মাত্র নাই যে তিনি আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতো অতি সহজে বুঝিতেন। সেই জন্য যখন উপন্যাসের নায়ক সাজিয়া গম্ভীরভাবে তাহার নিকট কবিত্ব ফলাইতে যাইতাম, তিনি এমন সুগভীর স্নেহ অথচ অনিবার্য কৌতুকের সহিত হাসিয়া উঠিতেন। আমার নিজের অগোচর অন্তরের কথাও অন্তর্যামীর ন্যায় তিনি সমস্তই জানিতেন
এ কথা মনে করিলে আজও লজ্জায় মরিয়া যাইতে ইচ্ছা করে। হারান ডাক্তার আমাদের স্বজাতীয়, তাহার বাড়িতে আমার প্রায় নিমন্ত্রণ থাকিত। কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তাহার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করাইয়া দিলেন। মেয়েটি অবিবাহিত, তাহার বয়স 15 হইবে। ডাক্তার বলিলেন তিনি মনের মতো পাত্র পান নাই বলিয়া বিবাহ দেন নাই, কিন্তু বাহিরের লোকের কাছে গুজব শুনিতাম মেয়েটির কুলের দোষ ছিল, কিন্তু আর কোনো দোষ ছিল না, যেমন স্বরূপ তেমন সুশিক্ষা। সেই জন্য মাঝে মাঝে এক একদিন তাহার সহিত নানা কথার আলোচনা করিতে করিতে আমার বাড়ি ফিরিতে রাত হইত। আমার স্ত্রীকে ঔষধ খাইবার সময় উত্তীর্ণ হইয়া যাইত। তিনি জানিতেন আমি হারান ডাক্তারের বাড়ি গিয়াছি, কিন্তু বিলম্বের কারণ একদিন আমাকে জিজ্ঞাসা করেন নাই। মরুভূমির মধ্যে আর একবার মরীচিকা দেখিলাম। তৃষ্ণা যখন বুক পর্যন্ত, তখন চোখের সামনে কুল পরিপূর্ণ স্বচ্ছ জল ছলছল ঢলঢল করিতে লাগিল। তখন মনকে প্রাণপণে টানিয়া আর ফিরাইতে পারিলাম না। রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হইয়া উঠিল। তখন প্রায় শুশ্রূষা করিবার এবং ঔষধ খাইবার নিয়ম ভঙ্গ হইতে লাগিল। হারান ডাক্তার আমাকে প্রায় মাঝে মাঝে বলিতেন, যাহাদের রোগ আরোগ্য হইবার কোনো সম্ভাবনা নাই তাহাদের পক্ষে মৃত্যুই ভালো, কারণ বাঁচিয়া তাহাদের নিজেরও সুখ নাই, অন্যেরও অসুখ। কথাটা সাধারণভাবে বলিতে দোষ নাই, তথাপিও আমার স্ত্রীকে লক্ষ্য করিয়া এমন প্রসঙ্গ উত্থাপন করা তাহার উচিত হয় নাই। কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারদের মনে এমন অসার যে তাহারা ঠিক আমাদের মনের অবস্থা বুঝিতে পারে না। হঠাৎ একদিন পাশের ঘর হইতে শুনিতে পাইলাম আমার স্ত্রী হারানবাবুকে বলিতেছেন, ডাক্তার কতগুলো মিথ্যা ঔষধ গিলাইয়া ডাক্তারখানার দেনা বাড়াইতেছ কেন? আমার প্রাণটাই যখন একটা ব্যামো, তখন এমন একটা ওষুধ দাও যাহাতে শীঘ্রই প্রাণটা যায়। ডাক্তার বললেন, ছি, এমন কথা বলিবেন না। কথাটা শুনিয়া হঠাৎ আমার বক্ষে বড় আঘাত লাগিল। ডাক্তার চলিয়া গেলে আমার স্ত্রীর ঘরে গিয়া তাহার শয্যা প্রান্তে বসিলাম। তাহার কপালে ধীরে ধীরে হাত বুলাইয়া দিতে লাগিলাম। তিনি কহিলেন, এ ঘর বড় গরম, তুমি বাহিরে যাও, তোমার বেড়াইতে যাইবার সময় হইয়াছে। খানিকটা না বেড়াইয়া আসিলে আবার রাত্রে তোমার ক্ষুধা হইবে না। বেড়াইতে যাওয়ার অর্থ ডাক্তারের বাড়ি যাওয়া। আমি তাহাকে বুঝাইয়াছিলাম ক্ষুধা সঞ্চারের পক্ষে খানিকটা বেড়াইয়া আসা বিশেষ আবশ্যক। এখন নিশ্চয় বলিতে পারি তিনি প্রতিদিনই আমার এই ছলনাটুকু বুঝিতেন। আমি নির্বোধ মনে করিতাম, তিনি নির্বোধ। এই বলিয়া দক্ষিণাচরণ বাবু অনেকক্ষণ করতলে মাথা রেখে চুপ করিয়া বসিয়া রহিলেন। অবশেষে কহিলেন, আমাকে এক গ্লাস জল আনিয়া দাও। জল খাইয়া বলিতে লাগিলেন, একদিন ডাক্তারবাবুর কন্যা মনোরমা আমার স্ত্রীকে দেখিতে আসিবার ইচ্ছা প্রকাশ করিলেন। জানি না কি কারণে তাহার সে প্রস্তাব আমার ভালো লাগিল না, কিন্তু প্রতিবাদ করিবার কোনো হেতু ছিল না। তিনি একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাসায় আসিয়া উপস্থিত হইলেন। সেদিন আমার স্ত্রীর বেদনা অন্যদিকের অপেক্ষা কিছু বাড়িয়া উঠিয়াছিল। যেদিন তাহার কথা বাড়ে সেদিন তিনি অত্যন্ত স্থির নিস্তব্ধ হইয়া থাকেন। যেদিন তাহার ব্যথা বাড়ে সেদিন তিনি অত্যন্ত স্থির নিস্তব্ধ হইয়া থাকেন। কেবল মাঝে মাঝে মুষ্টিবদ্ধ হইতে থাকে এবং মুখ নীল হইয়া আসে। তাহাতেই তাহার যন্ত্রণা বুঝা যায়। ঘরে কোনো সাড়া ছিল না। আমি শয্যা প্রান্তে চুপ করিয়া বসিয়াছিলাম। সেদিন আমাকে বেড়াইতে যাইতে অনুরোধ করেন, এমন সামর্থ্য তাহার ছিল না, কিংবা হয়তো বড় কষ্টের সময় আমি কাছে থাকি এমন ইচ্ছা তাহার মনে ছিল। চোখে লাগিবে বলিয়া কেরোসিনের আলোটা দ্বারের পাশে ছিল। ঘর অন্ধকার এবং নিস্তব্ধ। কেবল একবার যন্ত্রণায় কিঞ্চিত উপশমে আমার স্ত্রীর গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যাইতেছিল। এমন সময় মনোরমা ঘরের প্রবেশদ্বারে দাঁড়াইলেন। বিপরীত দিক হইতে কেরোসিনের আলো আসিয়া তাহার মুখের উপর পড়িল। আলো আধারে লাগিয়া তিনি কিছুক্ষণ ঘরের কিছুই দেখিতে না পাইয়া দ্বারের নিকট দাঁড়াইয়া ইতস্তত করিতে লাগিলেন। আমার স্ত্রী চমকিয়া আমার হাত ধরিয়া জিজ্ঞাসা করেন, ওকে? তাহার সেই দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখিয়া ভয় পাইয়া আমাকে 2-3 বার অস্ফুট স্বরে প্রশ্ন করিলেন, ওকে? ওকে গো? আমার কেমন দুর্বুদ্ধি হইল। আমি প্রথমেই বলিয়া ফেললাম আমি চিনি না। বলিবা মাত্রই কে যেন আমাকে কষাঘাত করিল। পরের মুহূর্তে বলিলাম, ও আমাদের ডাক্তারবাবুর কন্যা। স্ত্রী একবার আমার মুখের দিকে চাহিলেন। আমি তাহার মুখের দিকে চাহিতে পারলাম না। অনেকক্ষণেই তিনি ক্ষীণ স্বরে অভ্যাগতকে বলিলেন, আপনি আসুন,
আমাকে বলিলেন, আলোটা ধরো। মনোরমা ঘরে আসিয়া বসিলেন। তাহার সহিত রোগিণীর অল্প স্বল্প আলাপ চলিতে লাগিল। এমন সময় ডাক্তারবাবু আসিয়া উপস্থিত হইলেন। তিনি তাহার ডাক্তারখানা হইতে 2 শিশি ওষুধ সঙ্গে আনিয়াছিলেন। সেই 2টি শিশি করিয়া আমার স্ত্রীকে বলিলেন, এই নীল শিশিটা মালিশ করিবার আর এইটা খাইবার, দেখিবেন 2টাতে মিলাইবেন না, এ ওষুধটা ভারী বিষ। আমাকে একবার সতর্ক করিয়া দিয়া ঔষধ 2টি শয্যা পার্শ্ববর্তী টেবিলে রাখিয়া দিলেন। বিদায় লইবার সময় ডাক্তার তাহার কন্যাকে ডাকিলেন। মনোরমা কহিলেন, বাবা, আমি থাকি না কেন? সঙ্গে স্ত্রীলোক কেহ নাই, ইহাকে সেবা করিবে কে? আমার স্ত্রী ব্যস্ত হইয়া উঠিলেন, বলিলেন, না না, আপনি কষ্ট করিবেন না, পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতো যত্ন করে। ডাক্তার হাসিয়া বলিলেন, উনি মা লক্ষ্মী, চিরকাল পরের সেবা করিয়া আসিয়াছেন, অন্যের সেবা সহিতে পারেন না। কন্যাকে লইয়া ডাক্তার গমনের উদ্যোগ করিতেছেন, এমন সময় আমার স্ত্রী বললেন, ডাক্তারবাবু, ইনি বন্ধ করে অনেকক্ষণ বসিয়া আছেন, ইহাকে একবার বাহিরে বেড়াইয়া লইয়া আসিতে পারেন। ডাক্তারবাবু আমাকে কহিলেন, আসুন না, আপনাকে নদীর ধারে একবার বেড়াইয়া আনি। আমি ঈষৎ আপত্তি দেখাইয়া অনতিবিলম্বে সম্মত হইলাম। ডাক্তারবাবু যাইবার সময় 2 শিশি ওষুধ সম্বন্ধে আমার স্ত্রীকে সতর্ক করিয়া দিলেন। সেদিন ডাক্তারের বাড়িতেই আহার করিলাম। ফিরে আসিতে রাত হইল। আসিয়া দেখি আমার স্ত্রী ছটফট করিতেছেন। অনুতাপে বিদ্ধ হইয়া জিজ্ঞাসা করিলাম, তোমার কি ব্যথা বাড়িয়াছে? তিনি উত্তর করিতে পারিলেন না। নীরবে আমার মুখের দিকে চাহিলেন। তখন তাহার কণ্ঠ রোধ হইয়াছে। আমি তৎক্ষণাৎ সেই রাত্রেই ডাক্তারকে ডাকাইয়া আনিলাম। ডাক্তার প্রথমটা আসিয়া অনেকক্ষণ কিছুই বুঝিতে পারিলেন না। অবশেষে জিজ্ঞাসা করলেন, সেই ব্যথাটা কি বাড়িয়া উঠিয়াছে? ওষুধটা একবার মালিশ করলে হয় না? বলিয়া শিশির টেবিল হইতে ঢালিয়া লইয়া দেখিলেন সেটা খালি। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, আপনি ভুল করিয়া এই ওষুধটা খাইয়াছেন? আমার স্ত্রী ঘাড় নাড়িয়া জানাইলেন, হ্যাঁ। নীরবে জানাইলেন, হ্যাঁ। ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করিয়া তাহার বাড়ি হইতে পাম্পানিতে ছুটিলেন। আমি অর্ধ মূর্ছিতের ন্যায় আমার স্ত্রী বিছানার উপর গিয়া পড়িলাম। তখন মাতা তাহার পীড়িত শিশুকে যেমন করিয়া সান্ত্বনা করে, তেমনি করিয়া তিনি আমার মাথা তাহার বক্ষের কাছে টানিয়া লইয়া 2 হস্তের স্পর্শে আমাকে তাহার মনের কথা বুঝাইতে চেষ্টা করিলেন। কেবল তাহার সেই করুণ স্পর্শের দ্বারাই আমাকে বারংবার করিয়া বলিতে লাগিলেন, শোক করিও না, ভালোই হইয়াছে, তুমি সুখী হইবে। এবং সেই মনে করিয়া আমি সুখে মরিলাম। ডাক্তার যখন ফিরিলেন, তখন জীবনের সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হইয়াছে। দক্ষিণাচরণ আর একবার জল খাইয়া বলিলেন, উহ, বড় গরম, বলিয়া দ্রুত বাহির হইয়া বার কয়েক বারান্দায় পায়চারি করিয়া আসিয়া বসিলেন। বেশ বোঝা গেল তিনি বলিতে চাহেন না, কিন্তু আমি যেন জাদু করিয়া তাহার নিকট হইতে কথা কাড়িয়া লইতেছি। আবার আরম্ভ করিলেন, মনোরমাকে বিবাহ করিয়া দেশে ফিরিলাম। মনোরমা তাহার পিতার সম্মতিক্রমে আমাকে বিবাহ করিল, কিন্তু আমি যখন তাহাকে আদরের কথা বলিতাম, প্রেমালাপ করিয়া তাহার হৃদয় অধিকার করিবার চেষ্টা করিতাম, সে হাসিত না, গম্ভীর হইয়া থাকিত। তাহার মনের কোথায় কোনখানে কি খটকা লাগিয়া গিয়াছিল, আমি কেমন করিয়া বুঝিব? এমন সময় আমার মদ খাইবার নেশা অত্যন্ত বাড়িয়া উঠিল। একদিন প্রথম শরতের সন্ধ্যায় মনোরমাকে লইয়া আমাদের বড়নগরের বাগানে বেড়াইতেছি। ছমছম অন্ধকার হইয়া আসিয়াছে। পাখিদের বাসার ডানা ঝাড়িবার শব্দটুকুও নাই। কেবল বেড়াইবার পথের 2 ধারে ঘন ছায়াবৃত ঝাউ গাছ বাতাসে সশব্দে কাঁপিতেছিল। শ্রান্তি বোধ করিয়াই মনোরমা সেই বকুলতলার শুভ্র পাথরের বেদির উপর আসিয়া নিজের 2 বাহুর উপর মাথা রাখিয়া শয়ন করিল। আমিও কাছে আসিয়া বসিলাম। সেখানে অন্ধকার আরো ঘনীভূত। যতটুকু আকাশ দেখা যাইতেছে একেবারে তারায় আচ্ছন্ন। তরুতলের ঝিল্লি ধ্বনি যেন অনন্ত গগনবক্ষচ্যুত নিঃশব্দতার নিম্ন প্রান্তে একটি শব্দের সরু পাড় বনিয়া দিতেছে। সেদিনও বৈকালে আমি কিছু মদ খাইয়াছিলাম। মনটা বেশ একটু তরল অবস্থায় ছিল। অন্ধকার যখন চোখে শুইয়া আসিল, তখন বনচ্ছায়াতলে পাণ্ডুর বর্ণ অঙ্কিত সেই শিথিল অঞ্চল শ্রান্তকায় রমণীর আবছায়া মূর্তিটি আমার মনে এক অনিবার্য আবেগের সঞ্চার করিল। মনে হইল এ যেন একটি ছায়া, ওকে কিছুতেই 2 বাহু দিয়া ধরিতে পারিব না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের শিখর দেশে যেন আগুন ধরিয়া উঠিল। তাহার পরে কৃষ্ণপক্ষের জীর্ণ প্রান্ত
হলুদ বর্ণের চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপরকার আকাশে আরোহণ করিল। সাদা পাথরের উপর সাদা শাড়ি পরা সেই শ্রান্ত শয়ান রমণীর মুখের উপর জ্যোৎস্না আসিয়া পড়িল। আমি আর থাকিতে পারিলাম না, কাছে আসিয়া দুই হাতে তাহার হাতটি তুলিয়া ধরিয়া কহিলাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি কোনো কালে ভুলিতে পারিব না। কথাটা বলিবা মাত্র চমকিয়া উঠিলাম। মনে পড়িল ঠিক এই কথাটা আর একদিন আর কাহাকেও বলিয়াছি, এবং সেই মুহূর্তেই বকুল গাছের শাখার উপর দিয়া, ঝাউ গাছের মাথার উপর দিয়া, কৃষ্ণপক্ষের পিদবর্ণ ভাঙা চাঁদের নিচে দিয়া, গঙ্গার পূর্বাপর হইতে গঙ্গার সুর পশ্চিম পর্যন্ত, পশ্চিম পার পর্যন্ত হা 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 করিয়া অতি দ্রুত বেগে একটা হাসি বহিয়া গেল। সেটা মর্মভেদী হাসি, অভ্রভেদী আকার বলিতে পারি না। আমি তদ্দণ্ডেই পাথরের বেদির উপর হইতে মূর্ছিত হইয়া নিচে পড়িয়া গেলাম। মূর্ছা ভঙ্গে দেখিলাম আমার ঘরে বিছানায় শুইয়া আছি। স্ত্রী জিজ্ঞাসা করিলেন, তোমার হঠাৎ এমন হইল কেন? আমি কাঁপিয়া উঠিয়া বলিলাম, শুনিতে পাও নাই? সমস্ত আকাশ ভরিয়া হা হা করিয়া একটা হাসি বহিয়া গেল। স্ত্রী হাসিয়া কহিলেন, সে বুঝি হাসি? সার বাঁধিয়া দীর্ঘ এক ঝাঁক পাখি উড়িয়া গেল, তাদেরই পাখার শব্দ শুনিয়াছিলাম। তুমি এত অল্পই ভয় পাও? দিনের বেলায় স্পষ্ট বুঝিতে পারিলাম পাখির ঝাঁক উড়িবার শব্দই বটে। এই সময়ে উত্তর দেশ হইতে হংসশ্রেণী নদীর চরে চড়িবার জন্য আসিতেছে, কিন্তু সন্ধ্যা হইলে সে বিশ্বাস রাখিতে পারিতাম না। তখন মনে হইত চারিদিকের সমস্ত অন্ধকার ভরিয়া ঘন হাসি জমা হইয়া রহিয়াছে। সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ ভরিয়া অন্ধকার বিদীর্ণ করিয়া ধ্বনিত হইয়া উঠিবে। অবশেষে এমন হইল, সন্ধ্যার পর মনোরমার সহিত একটি কথা বলিতে আমার সাহস হইত না। তখন আমাদের বড়নগরের বাড়ি ছাড়িয়া মনোরমাকে লইয়া বোটে করিয়া বাহির হইলাম। অগ্রহায়ণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলিয়া গেল। কয়দিন বড় সুখে ছিলাম। চারিদিকের সৌন্দর্য আকৃষ্ট হইয়া মনোরমাও যেন তাহার হৃদয়ের রুদ্ধতার অনেকদিন পর ধীরে ধীরে আমার নিকট খুলিতে লাগিল। গঙ্গা ছাড়াইয়া, খোড়ে ছাড়াইয়া অবশেষে পদ্মায় আসিয়া পৌঁছিলাম। ভয়ঙ্করী পদ্মা তখন হেমন্তের বিবর্লিন ভুজঙ্গিনীর মতো কৃষ নির্জীব ভাবে সুদীর্ঘ নিদ্রায় নিবিষ্ট ছিল। উত্তর পারে তৃণশূন্য দিগন্ত প্রসারিত বালির চর ধুধু করিতেছে, এবং দক্ষিণের উষ্ণ পাড়ের উপর গ্রামের আমবাগানগুলি এই রাক্ষসী নদীর নিতান্ত মুখের কাছে জোর হস্তে দাঁড়াইয়া কাঁপিতেছে। পদ্মা ঘুমের ঘোরে একবার পাশ ফিরিতেছে, এবং বিদীর্ণ তটভূমি ঝোপঝাপ করিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়িতেছে। এইখানে বেড়াইবার সুবিধা দেখিয়া বোট বাঁধিলাম। একদিন আমরা দুইজনে বেড়াইতে বেড়াইতে বহু দূরে চলিয়া গেলাম। সূর্যাস্তের স্বর্ণ ছায়া মিলাইয়া যাইতেই শুক্লপক্ষের নির্মল চন্দ্রালোক দেখিতে দেখিতে ফুটিয়া উঠিল। সেই অন্তহীন শুভ্র বালির চরের উপর যখন অজস্র অবিরত উচ্ছ্বসিত জ্যোৎস্না একেবারে আকাশের সীমান্ত পর্যন্ত প্রসারিত হইয়া গেল, তখন মনে হইল যেন জনশূন্য চন্দ্রালোকের অসীম স্বপ্নরাজ্যের মধ্যে কেবল আমরা দুজনে ভ্রমণ করিতেছি। একটি লাল শাল মনোরমার মাথার উপর হইতে নামিয়া তাহার মুখখানি বেষ্টন করিয়া তাহার শরীরটি আচ্ছন্ন করিয়া রহিয়াছে। নিস্তব্ধতা যখন নিবিড় হইয়া আসিল, কেবল একটা সীমাহীন দিশাহীন শুভ্রতা এবং শূন্যতা ছাড়া যখন আর কিছুই রহিল না, তখন মনোরমা ধীরে ধীরে হাতটি বাড়াইয়া আমার হাত চাপিয়া ধরিল। অত্যন্ত কাছে আসিয়া সে যেন তাহার সমস্ত শরীর মন জীবন যৌবন আমার উপর বিন্যস্ত করিয়া নিতান্ত নির্ভর করিয়া দাঁড়াইল। পুলকিত উদ্বলিত হৃদয়ে মনে করিলাম, ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায়? এইরূপ অনাবৃত অবারিত অনন্ত আকাশ নহিলে কি দুটি মানুষকে কোথাও ধরে? তখন মনে হইল আমাদের ঘর নাই, কোথাও ফিরিবার নাই। এমনি করিয়া হাতে ধরিয়া গম্যহীন পথে উদ্দেশ্যহীন ভ্রমণে চন্দ্রালোকিত শূন্যতার উপর দিয়া অবারিত ভাবে চলিয়া যাইব। এই রূপে চলিতে চলিতে এক জায়গায় আসিয়া দেখিলাম সেই বালুকা রাশির মাঝখানে অদূরে একটি জলাশয়ের মতো হইয়াছে। পদ্মা সরিয়া যাওয়ার পর সেইখানে জল বাঁধিয়া আছে।
সেই মরুবালিকা বেষ্টিত নিস্তরঙ্গ নিষুপ্ত নিশ্চল জলটুকুর উপরে একটি সুদীর্ঘ জ্যোৎস্না রেখা মূর্ছিত ভাবে পড়িয়া আছে। সেই জায়গাটাতে আসিয়া আমরা দুইজনে দাঁড়াইলাম। মনোরমা কি ভাবিয়া আমার মুখের দিকে চাহিল, তাহার মাথার উপর হইতে শালটা হঠাৎ খসিয়া পড়িল। আমি তাহার সেই জ্যোৎস্না বিকশিত মুখখানি তুলিয়া ধরিয়া চুম্বন করিলাম। এমন সময় সেই জনমানব শূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর ভাবে কে তিনবার বলিয়া উঠিল, ওকে ওকে ওকে। আমি চমকিয়া উঠিলাম, আমার স্ত্রীও কাঁপিয়া উঠিলেন। কিন্তু পরক্ষণেই আমরা দুজনেই বুঝিলাম এই শব্দ মানসিক নহে, অমানসিক নহে, চরবিহরী জলচর পাখির ডাক। হঠাৎ এত রাত্রে তাহাদের নিরাপদ নিভৃত নিবাসের কাছে লোক সমাগম দেখিয়া চকিত হইয়া উঠিয়াছে। সেই ভয়ের চমক খাইয়া আমরা দুজনেই তাড়াতাড়ি বোটে ফিরলাম। রাত্রে বিছানায় আসিয়া শুইলাম। শ্রান্ত শরীরে মনোরমা অবিলম্বে ঘুমাইয়া পড়িল। তখন অন্ধকারে কে একজন আমার মশারির কাছে দাঁড়াইয়া সুষুপ্ত মনোরমার দিকে একটিমাত্র দীর্ঘ শীর্ণ অস্থিসার অঙ্গুলি নির্দেশ করিয়া যেন আমার কানে কানে অত্যন্ত চুপি চুপি অস্ফুট কণ্ঠে কেবল জিজ্ঞাসা করিতে লাগিল, ওকে 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 গো। তাড়াতাড়ি উঠিয়া দেশলাই জ্বালাইয়া বাতি ধরাইলাম। সেই মুহূর্তেই ছায়ামূর্তি মিলাইয়া গিয়া আমার মশারি কাঁপাইয়া বোট দুলাইয়া আমার সমস্ত ঘর্মাক্ত শরীরে রক্তহীন করিয়া দিয়া হাহা হাহা করিয়া একটি হাসি অন্ধকার রাত্রির ভিতর দিয়া বহিয়া চলিয়া গেল। পদ্মা পার হইল, পদ্মার চর পার হইল, তাহার পরবর্তী সমস্ত সত্য দেশ গ্রাম নগর পার হইয়া গেল। যেন তাহা চিরকাল ধরিয়া দেশ দেশান্তর লোক লোকান্তর পার হইয়া ক্রমশ ক্ষীণতম হইয়া অসীম সুদূরে চলিয়া যাইতেছে। ক্রমে যেন তাহা জন্ম মৃত্যুর দেশ ছড়াইয়া গেল। ক্রমে তাহা যেন সূচির অগ্রভাগের ন্যায় ক্ষীণতম হইয়া আসিল। এত ক্ষীণ শব্দ কখনো শুনি নাই, কল্পনা করি নাই। আমার মাথার মধ্যে যেন অনন্ত আকাশ রহিয়াছে, এবং সেই শব্দ যতই দূরে যাইতেছে কিছুতেই আমার মস্তিষ্কের সীমা ছাড়াইতে পারিতেছে না। অবশেষে যখন একান্ত অসহ্য হইয়া আসিল, তখন ভাবিলাম আলো নিবাইয়া নইলে ঘুমাইতে পারিব না। যেমন আলো নিবাইয়া শুইলাম, অমনি আমার মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারে আবার সে অবরুদ্ধ স্বর বলিয়া উঠিল, ওকে 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 গো। আমার বুকের রক্ত ঠিক সমান তালে ক্রমাগতই ধ্বনিত হইতে লাগিল, ওকে 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 গো, ওকে 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 গো। সেই গভীর রাত্র নিস্তব্ধ বোটের মধ্যে আমার গোলাকার ঘড়িটিও সজীব হইয়া উঠিল। তাহার ঘণ্টার কাটা মনোরমার দিকে প্রসারিত করিয়া গোলকের উপর হইতে তালে তাল দিয়া বলিতে লাগিল, ওকে 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 গো, ওকে 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 গো। বলিতে বলিতে দক্ষিণাবাবু বংশবর্ণ হইয়া আসিলেন, তাহার কণ্ঠরুদ্ধ হইয়া আসিল। আমি তাহাকে স্পর্শ করিয়া কহিলাম, একটু জল খান। এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিখাটা দপ করিতে করিতে নিবিয়া গেল। হঠাৎ দেখিতে পাইলাম বাহিরে আলো হইয়াছে। কাক ডাকিয়া উঠিল, দোয়েল শিরতে লাগিল। আমার বাড়ির সম্মুখবর্তী পথে একটা মহিষের গাড়ির ক্যাচ ক্যাচ শব্দ জাগাইয়া উঠিল। তখন দক্ষিণাবাবুর মুখের ভাব একেবারে বদল হইয়া গেল। ভয়ের কিছু মাত্র চিহ্ন রহিল না। রাত্রির গুহাকে কাল্পনিক শঙ্কার মত্ততায় আমার কাছে যে এত কথা বলিয়া ফেলিয়াছেন, সেজন্য যেন অত্যন্ত লজ্জিত এবং আমার উপর আন্তরিক ক্রুদ্ধ হইয়া উঠিলেন। শিষ্ট সম্ভাষণ মাত্র না করিয়া অকস্মাৎ উঠিয়া দ্রুত বেগে চলিয়া গেলেন। সেদিনই অর্ধরাত্রে আমার ঘরে আসিয়া ঘা পড়িল, ডাক্তার ডাক্তার। আসলে এই নিশ্চিত গল্পটি আমরা পড়ে দেখলাম এটি কিন্তু কোনো ভৌতিক বা অলৌকিক ব্যাপারকে কেন্দ্র করে গড়ে ওঠেনি। ডক্টর সুকুমার সেন তাই যথার্থই বলেছিলেন, এটি আসলে ভূত ছাড়া ভূতের গল্প। গল্পের নায়ক দক্ষিণাচরণের মনলোকের অন্ধকারে লুকিয়ে থাকা যে পাপবোধজনিত গ্লানি, ভয় আর বিকার, তারই শিল্পিত রূপায়ণ এই গল্পটি। 1290 বঙ্গাব্দের ভারতী পত্রিকার চিত্র সংখ্যায় অচৈতন্য নামক একটি গদ্য লিখেছিলেন রবীন্দ্রনাথ, এবং সেখানে তিনি লিখছেন, আমাদের মনে যে কি আছে তাহা অতি যৎ সামান্য পরিমাণে আমরা জানি মাত্র, যাহা জানি না তাহাই অগাধ। কিন্তু যাহা জানি না
তাহাও যে আছে ইহা অনেকেই বিশ্বাস করিতে চাহেন না। আমাদের মনেরই না জানা অগাধ অচৈতন্যই আমাদের সত্তার নিশাভাগ। প্রাচীন অতিপ্রাকৃত বিশ্বাস আধুনিক পৃথিবীতে পরিত্যক্ত হওয়ার পর মানুষ নিজেরই সত্তার ভিতর থেকে এক নতুন স্রোতের সৃষ্টি করেছে। মনের এই অপরিচিত অংশ প্রেতের মতোই ভয়ঙ্কর। এর জটিল বিন্যাস আমাদের প্রাত্যহিক আলোকিত বাস্তব জগতের তুলনায় এক দুর্ভেদ্য অন্ধকার মহল। মনের এই দ্বিতীয় অন্ধকার সত্তাকে বলা যেতে পারেন ডাবল। এই ডাবলই হলো মানুষের নিজের সত্তার ভিতর থেকে সৃষ্ট হওয়া এক নতুন প্রেত, যার গতিবিধি চিন্তার চলাচল সম্পর্কে মানুষ নিজেই সম্যক ওয়াকিবহাল নয়। তাই নিশীথে গল্পে দক্ষিণাচরণও তার মনের অচেনা অংশের অন্ধকার চেতনাকে চিনতে পারেননি। শুধু নিজ অন্ধকার মনের বাসনার কাছে অসহায়ভাবে তাকে আত্মসমর্পণ করতে হয়েছে। নিশীথে গল্পের অতিপ্রাকৃত অভিজ্ঞতা আসলে দক্ষিণাচরণের নিজের এক কল্পিত বিভীষিকা। দক্ষিণাচরণের সত্তাও কিন্তু আমরা এখানে সমভাবে দ্বিখণ্ডিত হতে দেখি। আসলে দিনের বেলায় দক্ষিণাচরণের মনের ভাব একেবারে পরিবর্তিত হয়ে যায়। তার মধ্যে ভয়ের কিছু মাত্র চিহ্ন থাকে না। দক্ষিণাচরণের যত ভয় রাত্রে। তার এই দ্বিধা বিভক্ত সত্তার সঙ্গে এডগার এলান পোর উইলিয়াম উইলসন গল্পের উইলসনের মিল রয়েছে। উইলসনের মধ্যে ছিল ডিস্ট্রাকটিভ ডাবলনেস। যখনই সে পাপ কার্যে লিপ্ত হয়েছে তখনই তার মধ্যে দেখা দিয়েছে দ্বিতীয় উইলসন। যত গোপনেই সে পাপে উদ্যত হোক, যত দূরেই সে পালাক, ওই দ্বিতীয় জনের হাত থেকে কিছুতেই তার নিস্তার নেই। দক্ষিণাচরণ শেষ পর্যন্ত তার বিবেকের হাত থেকে মুক্তি পায়নি। নিশীথে গল্পটি ডাক্তারের কাছে দক্ষিণাচরণের মুখে বিবৃত হয়েছে। ডাক্তারের কাছে দক্ষিণাচরণের স্মৃতিচারণের মাধ্যমে গল্পটির কাহিনী অগ্রসর হয়েছে। দক্ষিণাচরণ বলেছেন, আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো এমন গৃহিণী অতি দুর্লভ ছিল, কিন্তু অবিমিশ্র গৃহিণীপনায় তার মন ওঠেনি। অসুস্থতার সময় দক্ষিণাচরণের স্ত্রী তাকে বক্ষের শিশুর মতো যত্নে সারিয়ে তুলেছিলেন। পরেও দক্ষিণাচরণ বলেছে তার স্ত্রী তাকে প্রথম ভাগ শিশু শিক্ষার মতো অতি সহজে বুঝিতেন। এই সমস্ত উপমার মধ্যে দিয়ে প্রেমের কল্যাণী মূর্তি তথা জননী মূর্তির ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে গল্পে। দক্ষিণাচরণের স্ত্রীর হাসবার অদ্ভুত ক্ষমতা ছিল। তারা হাসির তোরে দক্ষিণাচরণ প্রথম যৌবনের দক্ষিণাচরণের সমস্ত প্রেম এবং কাব্য যেন ভেসে যেত। সুস্মিত হাসি দিয়ে জীবনের সকল প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করবার দুর্লভ ক্ষমতার অধিকারিণী ছিলেন দক্ষিণাচরণের স্ত্রী। দুর্বল চিত্ত দক্ষিণাচরণ যখন স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলেছেন, তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলিব না, তখন তার উত্তরে পত্নীর উচ্চকিত হাসি যেন বলতে চেয়েছে, কোনো কালে ভুলিবে না ইহা কখনো সম্ভব নহে এবং আমি প্রত্যাশাও করি না। আসলে দক্ষিণাচরণের ছলনাটুকু কোনো কালেই তার বিচক্ষণ স্ত্রীর কাছে অগোচর থাকেনি। অসুস্থ স্ত্রীর সেবায় ক্লান্ত দক্ষিণাচরণকে ঘরের বাইরে খোলা হয় বেড়াবার পরামর্শ দিয়ে স্ত্রী তাকে মনোরমার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিতে চেয়েছেন, আর ডাক্তারকে অনুরোধ করেছেন এমন ওষুধ দিতে যাতে শীঘ্র প্রাণটা যায়। সুগভীর বোধের অধিকারী দক্ষিণাচরণের স্ত্রী স্বামীর প্রতিটি আচরণ পর্যবেক্ষণ করে বিষপানের চরম সিদ্ধান্ত নিয়েছেন। এই আত্মহত্যায় সুচতুর প্ররোচনা ছিল হারান ডাক্তারের। দুটি ওষুধের শিশি রোগিণীকে দিয়ে তিনি বিষপূর্ণ মালিশের শিশিটি সম্বন্ধে তাকে বারবার সচেতন করে দিয়েছিলেন। এজন্য সচেতনভাবে মৃত্যু পথযাত্রীকে মৃত্যুর সহজতম উপায় দেখিয়ে দেওয়া। দক্ষিণাচরণের স্ত্রীর আত্মহত্যার পরিবেশ জ্ঞাতসারে তৈরি করেছিলেন হারান ডাক্তার, আর দক্ষিণাচরণ সচেতনভাবেই এই প্ররোচনার অংশ না নিয়েও তার মগ্ন চৈতন্য যেন এমনটাই চেয়েছিল। মৃত্যুর দিন ঘরের আলোকিত প্রবেশদ্বারে মনোরমাকে দেখে দক্ষিণাচরণের স্ত্রী প্রশ্ন করেছিলেন, ওকে ওকে গো? এই প্রশ্ন সঞ্চিত হয়েছিল দক্ষিণাচরণের মগ্ন চৈতন্যে। পরে মনোরমার সঙ্গে দাম্পত্য মুহূর্ত অতিবাহিত করার সময় এই প্রশ্ন তার মগ্ন চৈতন্য থেকে উঠে এসেছে।
মরুবালুকা বেষ্টিত একটি জলাশয়ের অদূরে দাঁড়িয়ে যখন স্বামী স্ত্রী তাদের খণ্ডিত দাম্পত্যকে জোড়া লাগাতে চেয়েছে, তখন সেই নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে যেন 3 বার বলে ওঠে, ওকে 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 গো। বলা বাহুল্য, এ হলো দক্ষিণাচরণের মগ্ন চৈতন্যে লুকিয়ে থাকা পাপ বোধের আর্ত উচ্চারণ। এই জিজ্ঞাসা দক্ষিণাচরণকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। এর থেকে তার মুক্তি নেই। নিজের নিঃসাতাড়িত এই সত্তার হাত থেকে মুক্তির উপায় দক্ষিণাচরণ জানতেন না। দিনের আলোয় তার মানসিক বিভ্রান্তি দূরে সরে থাকলেও রাতের গভীর অন্ধকার তার মনের অন্ধকার থেকে এই প্রশ্নকে বের করে আনে, ওকে ওকে গো। নিশির ডাকে পাওয়া ভূতগ্রস্ত দক্ষিণাচরণ রাত্রির এই কুহক জালে শঙ্কিত হয়ে ডাক্তারের কাছে উন্মুক্ত করে দেয় তার অবচেতনের ইতিহাস। কিন্তু প্রতি রাত্রে একই স্বীকারোক্তি করেও তার মুক্তি ঘটেনি। শেষ পর্যন্ত দক্ষিণাচরণ পরিণত হয়েছে সকপল কল্পিত অতি প্রাকৃতের ত্রাসে সংঘাতুর এক মানুষে, যে আমৃত্যু বিবেক দংশনে জর্জরিত হতে থাকবে। গল্পের অতি প্রাকৃত পরিবেশ সৃষ্টিতে প্রকৃতিকে চমৎকার ভাবে কাজে লাগিয়েছেন রবীন্দ্রনাথ। বাইরের প্রাকৃতিক পরিবেশ যেন অপরাধী দ্বন্দ্ব জটিল মনের সংখ্যাকে আরো বাড়িয়ে তুলেছে। উড়ন্ত পাখির ডানা ঝাপটানো শব্দকে মনে হয়েছে যেন কার বিদ্রুপ। দ্বিতীয় পত্নী মনোরমাকে বরানগরে গঙ্গার তীরে নিজের বাড়ির বাগানে প্রেম নিবেদনের সময় কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদের নিচে দক্ষিণাচরণ শুনতে পেয়েছেন হা হা হাসির শব্দ। পরে মনোরমার কথা স্পষ্ট হয় তা ছিল একঝাঁক পাখির উড়ে যাওয়ার আওয়াজ। মানসিক বিকারের কারণে পাখির ডানার শব্দ দক্ষিণাচরণের কাছে অস্বাভাবিক ঠেকেছে। দক্ষিণাচরণের অপরাধী নিঃসঙ্গ মনের অনুষঙ্গ হিসেবে গল্পে বারবার ব্যবহৃত হয়েছে ধুধু বালুচর, নির্জন নিস্তব্ধ পরিবেশের চিত্রকল্প। গল্পের প্রধান ঘটনাগুলির পটভূমি হিসেবে ব্যবহৃত হয়েছে সন্ধ্যা ও রাত্রিবেলা। দক্ষিণাচরণের অন্ধকারাচ্ছন্ন অপরাধ প্রবণ সত্তাকে রাতের অন্ধকারেই প্রকাশ করেছেন লেখক। রবীন্দ্রনাথের অন্যান্য অতিপ্রাকৃত গল্পের শেষে বুদ্ধিদীপ্ত পরিহাসে ভেঙে যায় ভয়ের আবহ। রাত্রি প্রভাত হয়, ভিতরে বাইরে আলো এসে পড়ে। কিন্তু নিশীথে গল্পের অন্তিম মুক্তিতে দেখা যায় সেই দিনই অর্ধরাত্রে আবার আমার দ্বারে আসিয়া ঘা পড়িল ডাক্তার ডাক্তার। এখানেই নিশীথে অন্যতম অতি প্রাকৃত গল্পগুলি থেকে স্বতন্ত্র। দক্ষিণাচরণের নিশীথের কোনোদিন প্রভাত হবে না। নিশীথের এই গল্প কোনোদিন শেষ হবে না। অন্তহীন এক স্বীকারোক্তি, বলা আর শোনার লেনদেন চলতেই থাকবে। প্রত্যেক অর্ধরাত্রে দক্ষিণাচরণ ডাক্তারকে শুনিয়ে যাবেন তার স্ত্রীর আত্মহত্যায় অজ্ঞানকৃত পুনরচনা দেওয়ার গল্প। আসলে নিশীথে বাংলা সাহিত্যের অন্যতম একটা সার্থক শ্রেষ্ঠ ছোট গল্প। মানুষের মনের সেই অন্ধকার জায়গায় তো অতি প্রাকৃত, যাকে চেনা যায় না, যাকে বোঝা যায় না, তাকে ধরা যায় না। দক্ষিণাচরণের মগ্ন চৈতন্যের মধ্যে তার অবচেতনে যে অপরাধ ছিল, যে অপরাধ সক্রিয় ছিল, যে অপরাধ তিনি করেছেন, অদ্ভুত সুন্দরভাবে প্রকৃতির অনুষঙ্গে মিলিয়ে দিয়ে মানব চরিত্রের একটি অনালোকিত দিককে উদ্ঘাটন করেছেন রবীন্দ্রনাথ এখানে। অতি প্রাকৃতের পর্যায়ে তাকে আমরা ফেলছি, রাখছি, কিন্তু সব দিক থেকেই নিশীথে কিন্তু রবীন্দ্র গল্প মানে এক স্বতন্ত্র ছোট গল্পের দৃষ্টান্ত। ধন্যবাদ।